আমি কাজ কেন করব, কেন হাজার চেষ্টা সত্ত্বেও আমি কিছুই চেঞ্জ করে উঠতে পারছি না। সবই তো করব, কিন্তু কাজের কাজ কিছু হবে কি? সবই জানি কি কি করা দরকার, তাও কোনো কিছুই করে ওঠা হয় না। আমি জানি আমি এই কাজটা করতে পারি, তাও কিছুতেই যেন করে ওঠা হয় না। লাইফে প্রচুর ফ্রাস্ট্রেশন মনে হয়। এটা মোটিভেশনের অভাব হতে পারে। এই সমস্ত কটা কোয়েশ্চেন যদি আপনার মনেও আসে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম টু আওয়ার ভেরি ব্র্যান্ড নিউ শো কল্ড বিহাইন্ড দ্য সিনস। এইখানে আমরা আলোচনা করব র্যান্ডম কোনো ফেমাস টপিক নিয়ে, যেগুলো আমাদের সোসাইটিতে ঘটে চলেছে, আর অ্যানালাইজ করব তার ব্যাকগ্রাউন্ড রিজনস, মানে হোয়াট ইজ হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিনস। সো লেটস স্টার্ট। আজকের এপিসোডে আমরা কথা বলবো একটা ভেরি ভাইরাল ফেমাস মিম নিয়ে, যে মিমটা কিছুটা এই রকম কথা বলছে: ওয়েস্ট বেঙ্গলে থাকা মাস্ট বি ট্রিটেড অ্যাজ আ স্কিল অ্যান্ড ওয়ান মাস্ট ইনক্লুড দিস ইন দ্য সিভি টু গেট অ্যাডেড বোনাস। এখন শুনতে মজা লাগলেও এই মিমটার পেছনে লুকিয়ে আছে একটা অদ্ভুত ডিপ সাইকোলজিক্যাল ফেনোমেনা। আজকের এপিসোডে আমরা কথা বলবো সেইটা নিয়ে। সো বেসিক্যালি আওয়ার কোয়েশ্চেন ইজ, হোয়াট ড্রাইভস পিপল টু পুট ইন এফোর্ট অ্যাট ওয়ার্ক? আজকের এপিসোডে আমরা কথা বলবো একজন ক্যানাডিয়ান প্রফেসরকে নিয়ে, যার নাম ভিক্টর এইচ ভ্রুম, আর তার 1964-এ লেখা বই ওয়ার্ক অ্যান্ড মোটিভেশন নিয়ে, যেখানে তার একটি থিওরি মোটিভেশনাল থিওরিগুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস থিওরিজ বলে মনে করা হয়। থিওরিটার নাম এক্সপেক্টেন্সি থিওরি। এক্সপেক্টেন্সি থিওরিতে ভিক্টর ভ্রুম বলছেন, পিপল আর মোটিভেটেড টু ওয়ার্ক if they believe their effort will lead to performance, their performance will lead to rewards, and that reward is valuable and meaningful for them. Victor Vroom বলছে, people are not lazy, but they are strategic. They weigh probabilities, values and consequences before exerting effort. ভিক্টর ভ্রুম বলছে যে যদি কাউকে তুমি আনমোটিভেটেড ডাকো, তাহলে তাকে বেশ কয়েকটা প্রশ্ন করতে পারো। কি প্রশ্ন করবে? তুমি তাকে প্রশ্ন করো, ডু ইউ বিলিভ ইউর এফোর্ট ম্যাটার্স? অর্থাৎ তুমি কি বিশ্বাস করো যে তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমি ভালো পারফরমেন্স দিতে পারবে? ডু ইউ বিলিভ দ্যাট ইউর পারফরমেন্স উইল বি রিওয়ার্ডেড? তুমি কি মনে করো যে তোমার পারফরমেন্সটা সঠিকভাবে রিওয়ার্ড পাবে বা প্রশংসিত হবে? আর যে প্রশংসাটা তুমি পাবে বা যে আউটকামটা তোমার জন্য হবে, সেটাকে কি তুমি ভ্যালু করো, নাকি সেটা তোমার কাছে কোনো মিনিংফুল একটা রিওয়ার্ড নয়, এটা কমপ্লিটলি একটা মিনিংলেস রিওয়ার্ড? সো লেট আস টক অ্যাবাউট দ্যাট ফেমাস থিওরি কল্ড দ্য এক্সপেক্টেন্সি থিওরি বাই ভিক্টর ভ্রুম, যেটা তার 1964-এ লেখা বই ওয়ার্ক অ্যান্ড মোটিভেশনে আমরা পেয়েছিলাম। এই থিওরিতে মেনলি তিনটে ভেরিয়েবল আছে। কি কি ভেরিয়েবল? একটা হচ্ছে এক্সপেক্টেন্সি, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টালিটি, আর একটা হচ্ছে ব্যালেন্স। এক্সপেক্টেন্সি ভেরিয়েবলটা হচ্ছে এফোর্ট আর পারফরমেন্সের মধ্যে একটা লিঙ্ক আপ, ইনস্ট্রুমেন্টালিটিটা পারফরমেন্স আর আউটকামের মধ্যে একটা লিঙ্ক, আর ব্যালেন্সটা রিওয়ার্ড আর সেটার ভ্যালুয়েশনের মধ্যে একটা লিঙ্ক। এক্সপেক্টেন্সি হচ্ছে তুমি বিশ্বাস করো কিনা যে তোমার এফোর্টটা পারফরমেন্সে কনভার্টেড হবে। অর্থাৎ তুমি ধরো একটা কাজ করতে পারছো না, তো তুমি বিশ্বাস করো যে তুমি যদি আরেকটু বেশি এফোর্ট দাও তাহলে সেই কাজটা করা আরেকটু ইজিয়ার হবে। তুমি বিশ্বাস করো যে তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমি তোমার ফিল্ডের কোনো একজন টপ পার্সনের ধারে কাছেও যেতে পারবে। তুমি কি বিশ্বাস করো যে তোমার এবিলিটি আছে তোমার ফিল্ডের টপ লেভেল পার্সনদেরকে টক্কর দেওয়ার? এক্সপেক্টেন্সি সেলফ এফিকেসির কথা বলে, অর্থাৎ তোমার এবিলিটির উপরে তোমার কনফিডেন্স আছে না নেই। তুমি কি মনে করো যে তুমি যদি ভালো করে পরিশ্রম করো তাহলে তুমি সত্যি ভালো পারফরমেন্স দিয়ে উঠতে পারবে? ধরা যাক একজন স্টুডেন্ট, সে প্রচন্ড পড়াশোনা করছে এবং সে মনে করে যে সে যদি ভালো করে পড়াশোনা করে তাহলে সে আপকামিং পরীক্ষাটাতে খুব ভালো রেজাল্ট করতে পারবে। এইটা হচ্ছে তার এক্সপেক্টেন্সি। আবার তুমি ধরো গান শুনতে ভালোবাসো, এখন তুমি দেখলে যে আমি যতই গান শুনি না কেন, যতই পরিশ্রম করি না কেন, আমি হাজার পরিশ্রম করলেও অরিজিৎ সিং এর মতো গান গেয়ে উঠতে পারবো না। তাহলে এটা হচ্ছে তোমার এবিলিটির উপরে তোমার কনফিডেন্স নেই, অর্থাৎ তোমার এক্সপেক্টেন্সি লো। ফার্স্ট ভেরিয়েবল এক্সপেক্টেন্সিতে ভিক্টর ভ্রুম এই কনফিডেন্সের কথাই বলছেন যে তোমার যদি কনফিডেন্স থাকে যে তুমি পরিশ্রম করলেই আগে এগিয়ে যেতে পারবে, তার মানে তোমার এক্সপেক্টেন্সি পজিটিভ। আর যদি তোমার মনে হয় আমি হাজার চেষ্টা করে নিলেও কোনো কিছুই করে উঠতে পারবো না, তার মানে সেখানে গন্ডগোল আছে। নেক্সট যে ভেরিয়েবলটা, সেটা নাম হচ্ছে ইনস্ট্রুমেন্টালিটি। আর ইনস্ট্রুমেন্টালিটি ভেরিয়েবলটা হচ্ছে পারফরমেন্স আর আউটকামের মধ্যে একটা লিঙ্ক আপ ভেরিয়েবল। অর্থাৎ তুমি মনে করো যে তোমার ভালো পারফরমেন্স ডিজায়ার্ড আউটকাম তোমাকে দেবে। অর্থাৎ তুমি যদি খুব ভালো করে পারফর্ম করতে পারো তাহলে তুমি একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে। ধরে নেওয়া যাক তুমি যদি হাজারখানা পরীক্ষাতেও পাশ করো, তাহলেও ঠিক নেই যে তোমার ফিউচার সার্টেন হবে।
তখনও কিন্তু তোমার ফিউচার আনসার্টেন থাকবে। এই যে ব্যাপারটা, এটাকেই ভিক্টর রুম নাম দিয়েছেন ইনস্ট্রুমেন্টালিটি। অর্থাৎ তুমি তোমার অর্গানাইজেশনকে, তোমার স্টেটকে বিশ্বাস করো কিনা যে তারা তোমার পারফরমেন্সকে ভ্যালিউ করবে এবং তোমাকে তোমার ডেস্টিনেশনে পৌঁছে দেবে। থার্ড যে ভেরিয়েবলটা, সেটার নাম হচ্ছে ব্যালেন্স। অর্থাৎ এই সমস্ত কিছু করার পরে তুমি যে রিওয়ার্ডটা পাবে, সেই রিওয়ার্ডটাকে তুমি ভ্যালিউ করো কিনা, অর্থাৎ তোমার প্রায়োরিটি লিস্টে সেই রিওয়ার্ডটা আছে কিনা। এইখানে শুধুমাত্র যেগুলোকে তুমি ভ্যালিউ করো, তোমার কাছে যেগুলো রেলিভেন্ট, সেই জিনিসপত্রগুলোকে নিয়েই ভিক্টর রুম আলোচনা করেছেন। ধরা যাক তুমি প্রচুর পড়াশোনা করলে, করে একটা চাকরি জোগাড় করলে, তারপরে সেই চাকরিটা তোমাকে কয়েক কোটি টাকা দিল, কিন্তু তুমি যতক্ষণ অফিসে বসে থাকো তোমার মন পড়ে থাকে তোমার বাড়িতে। তোমাকে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই অফিসে কাটাতে হয়। তোমার কি সেটা ভালো লাগবে? নিশ্চয়ই না। অর্থাৎ তোমার কাজ তোমাকে যে রিওয়ার্ডটা দিচ্ছে সেইটা তোমার ঠিক পছন্দ নয়। এই ভেরিয়েবলটাকেই ভিক্টর রুম ব্যালেন্স বলেছেন। সবথেকে মজার ঘটনা হচ্ছে এই যে তিনটে ভেরিয়েবল, এক্সপেক্টেন্সি, ইনস্ট্রুমেন্টালিটি আর ব্যালেন্স, এই তিনটে কিন্তু থাকে মাল্টিপ্লিকেটিভ ফর্মে। অর্থাৎ রুম মোটিভেশনের যে ফর্মুলাটা দিয়েছে, সেই ফর্মুলাটা বলে মোটিভেশন ইকুয়ালস টু এক্সপেক্টেন্সি মাল্টিপ্লাইড বাই ইনস্ট্রুমেন্টালিটি মাল্টিপ্লাইড বাই ব্যালেন্স। অর্থাৎ এর মধ্যে যে কোনো একটা ভেরিয়েবল যদি জিরো হয়ে যায় তাহলেই কিন্তু মোটিভেশন জিরো। তো এই যে এত এক্সপেক্টেন্সি থিওরি নিয়ে আলোচনা করলাম, ওই শুরুতে যে মিমটার কথা বলেছিলাম সেটার সাথে এই এক্সপেক্টেন্সি থিওরির মিলটা কোথায়? মানে হোয়াট ইজ লাইং বিহাইন্ড দ্য সিন? ভিক্টর রুম বলছে ইনস্ট্রুমেন্টালিটি রেফার্স টু দ্য বিলিফ অর পারসেপশন দ্যাট গুড পারফরমেন্স উইল অ্যাকচুয়ালি লিড টু ডিজায়ার্ড রিওয়ার্ড অর আউটকাম। এটা তোমার বিশ্বাস যে তুমি যদি ভালো করে কাজ করো, ভালো করে পারফর্ম করতে পারো, তাহলে তুমি একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে। এটা একটা প্রবাবিলিটি স্কেলের মতো, যেটাকে আমরা 0 থেকে 1 এর মধ্যে র্যাঙ্ক করতে পারি। যদি তোমার বিশ্বাস সম্পূর্ণ হয় যে তুমি আজকে পড়াশোনা করে ভালো একটা জায়গায় চাকরি পাবেই, তাহলে এর প্রবাবিলিটি হচ্ছে 1। আর যদি তোমার মনে হয় যে না, আমি যত কিছুই করে নিই না কেন কিছুতেই কিছু হবে না, তার মানে প্রবাবিলিটি 0। আর 0 প্রবাবিলিটি মানে নো চান্স, লো ইনস্ট্রুমেন্টালিটি, আর এখানেই মোটিভেশন কোল্যাপস করে যায়। ইনস্ট্রুমেন্টালিটি বেসিক্যালি ডিপেন্ড করে কতগুলো জিনিসের উপরে, যেমন ট্রাস্ট, যেমন ক্ল্যারিটি, যেমন ট্রান্সপারেন্সি। তাহলে ওই যে মিমটা বললাম সেটার সাথে আমাদের থিওরির কানেকশন কি? কানেকশন এটাই যে আমাদের মোটিভেশন ড্রপ করছে কারণ ভিক্টর রুম বলছেন আমাদের মধ্যে এক্সপেক্টেন্সি তো থাকতেই পারে। অর্থাৎ আমি এমন একটা ফিল্ডে কাজ করছি যেখানে আমি জানি যে আমি ভালো করে প্র্যাকটিস করলেই আমি আউটকামটা ভালো করে দিতে পারবো। আবার যে আউটকামটা আসবে সেই আউটকামটাকেও আমি ভীষণই ভ্যালু করি। অর্থাৎ ব্যালেন্সও আছে, এক্সপেক্টেন্সিও আছে, ব্যালেন্সও আছে, কিন্তু ইনস্ট্রুমেন্টালিটি কোথায়? অর্থাৎ আমি পরিশ্রম করলেই, আমি সততা দেখালেই কি আমি একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবো? ভিক্টর রুমের এক্সপেক্টেন্সি থিওরির এই ইনস্ট্রুমেন্টালিটি ভেরিয়েবলটাই কিন্তু এইটা নিয়ে কথা বলে। এখন তুমি কি করে বুঝবে যে তোমার আশপাশে ইনস্ট্রুমেন্টালিটি আছে না নেই? ইনস্ট্রুমেন্টালিটি বোঝার জন্য তুমি নিজেকে কতগুলো প্রশ্ন করতে পারো। যেমন, আমি যদি ভালো করে কাজ করি আমি কি রেকগনাইজড হব বা রিওয়ার্ড পাবো? আমি কি বিশ্বাস করি যে আমার পারফরমেন্সটা ফেয়ারলি মেজার করা হবে? আমি কি অন্যদেরকে সাকসেস পেতে দেখেছি বা একই কাজ করার পর রিওয়ার্ড পেতে দেখেছি? এখানে কি একটা ক্লিয়ার কানেকশন আছে এফোর্ট আর আউটকামের মধ্যে? মানে আমি যদি এফোর্ট দিই তার মানে কি আমি প্রতিষ্ঠিত হতে পারবো? এরকম আরো কিছু প্রশ্ন করতে পারো। যেমন, তুমি কি মনে করো যে তোমার অর্গানাইজেশন প্রমিস রাখবে? তোমার অর্গানাইজেশনে বা তোমার স্টেটে ফেভারিটিজম কি খুবই কমন ব্যাপার? তুমি কি তোমার পিয়ারদেরকে দেখতে পাচ্ছ যে তারা ফেয়ার আউটকাম পাচ্ছে? আবার তুমি কি এক্স্যাক্টলি জানো যে ঠিক কি কি করলে তুমি রিওয়ার্ডটা পেতে পারো? তুমি কি এরকম কোনো কেস জানো যেখানে পুয়ার পারফরমেন্স থাকা সত্ত্বেও কেউ ভীষণভাবে রিওয়ার্ডেড হয়েছে? মানে কেউ ভীষণ খারাপ পারফরমেন্স দেওয়ার পরেও তারা আজকে সাফল্যের শিখরে। কাজেই আমরা বুঝতে পারছি যে ইনস্ট্রুমেন্টালিটি ভেরিয়েবলটা কিন্তু আমাদের নিজের হাতে নেই। এখন একটা সোসাইটি যেখানে আমরা যতই ভালো কাজ করি না কেন রেকগনিশন আমরা পাই না, এমন একটা সোসাইটি যেখানে আমরা দেখতে পাই যে আমাদের পারফরমেন্সকে ফেয়ারলি মেজার করা হয় না, এমন একটা সোসাইটি যেখানে আমরা দেখতে পাই হাজারো মানুষ যারা ভালো পারফরমেন্স দিয়েছে তারাও কিন্তু সাকসেসফুল নয়, এমন একটা সোসাইটি যেখানে আমি এফোর্ট আর আউটকামের মধ্যে কোনো ক্লিয়ার কানেকশন দেখতে পাই না, এমন একটা সোসাইটি যেখানে আমি দেখতে পাই যারা খুব পুয়ার পারফর্মার, খুব খারাপ পারফর্মার, তারাও কিন্তু রিওয়ার্ডেড হচ্ছে কোনো না কোনো ভাবে। এইরকম একটা সোসাইটিতে ইনস্ট্রুমেন্টালিটি 0। আর ওই যে বলেছিলাম মোটিভেশনের 3টে ভেরিয়েবল, এক্সপেক্টেন্সি, ইনস্ট্রুমেন্টালিটি আর ব্যালেন্স, 3টে কিন্তু থাকে মাল্টিপ্লিকেটিভ ফরম্যাটে। অর্থাৎ এর মধ্যে কোনো একটা যদি 0 হয় তাহলে মোটিভেশন কিন্তু 0তে ড্রপ করে যায়, মোটিভেশন
কোল্যাপস করে যায়। অর্থাৎ তুমি যত কিছুই করে নাও না কেন, কিছুতেই তোমার মোটিভেশন ওয়ার্ক করবে না। কাজে ওই যে মিমটা যেখানে বলছে পশ্চিমবঙ্গে থাকা হচ্ছে একটা স্কিল যেটা আমাদের সিভিতে ইনক্লুড করা উচিত, তোমার কি মনে হয় পশ্চিমবঙ্গের ইনস্ট্রুমেন্টালিটির লেভেল কি, আর পশ্চিমবঙ্গের মানুষের মোটিভেশনের লেভেলই বা কি? এখন এটাকে কি সত্যি স্কিল বলে মনে করা যায়? কারণ পশ্চিমবঙ্গে যারা বসবাস করে তাদের ইনস্ট্রুমেন্টালিটি যদি জিরো হয়, তাদের মোটিভেশনও কিন্তু জিরো হবে। আর যাদের মোটিভেশন জিরো হওয়া সত্ত্বেও তারা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করে যাচ্ছে আরো ভালো কিছু করার, প্রত্যেকটা মুহূর্তে চাইছে আরো উপরে ওঠার, প্রত্যেকটা মুহূর্তে নিজেকে পরিবর্তন করতে চাইছে আর চাইছে প্রতিষ্ঠিত হতে, এটা কি একটা স্কিল নয়? আমার তো মনে হয় এটা একটা স্কিল। তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানিও। এখন শেষ প্রশ্ন হচ্ছে, এই যে গন্ডগোল ইনস্ট্রুমেন্টালিটিতে, এটাকে আমরা ঠিক করব কি করে? এর উত্তরও ভিক্টর রুমি কিন্তু মোটামুটিভাবে বলে দিচ্ছেন। 1 নম্বর হচ্ছে আমাদেরকে রিওয়ার্ড সিস্টেমটাকে ক্ল্যারিফাই করতে হবে। অর্থাৎ আমরা এফোর্ট দিচ্ছি, পারফরমেন্সও হয়তো আসছে, কিন্তু সেই পারফরমেন্সটা থেকে যে আমরা রিওয়ার্ডটা চাই সেটা হচ্ছে না। সোসাইটি যদি আমাকে সাকসেসফুল বলে মনে করে তবেই আমি সাকসেসফুল হব। এই সিস্টেমটাকে যদি আমরা চেঞ্জ করে সেলফ ডিটারমিন্ড সাকসেস সিস্টেম তৈরি করতে পারি, অর্থাৎ আমি যদি মনে করি এই জিনিসগুলো আমার লাইফে ইম্পর্টেন্ট এবং এগুলো যদি আমি অ্যাকোয়ার করতে পারি তাহলেই আমি সাকসেসফুল, সেটা কিছুটা তোমাকে হেল্প করতে পারে লো মোটিভেশন থেকে বের করে আনার জন্য। ফিডব্যাক অ্যান্ড রিইনফোর্সমেন্ট, অর্থাৎ নিজের ছোট ছোট কাজের ফিডব্যাক দেওয়া এবং নিজেকে রিইনফোর্স করা, অর্থাৎ নিজেকে রিওয়ার্ড দেওয়া, সেটাও কিন্তু তোমার এই রিওয়ার্ড সার্কেলকে ঠিক করতে পারে। আরও একটি জিনিসের কথা বলছেন ভিক্টর রুম, সেটা হচ্ছে টক টু ডিসিশন মেকার্স। যারা ক্ষমতার শীর্ষে আছে তাদের সাথে কথাবার্তা বলে কিছু একটা ব্যবস্থা করা, যাতে এই সমস্ত কিছু ঠিক হয়ে যায় এবং মানুষের মোটিভেশন লো না হয়ে যায়। কিন্তু সেটা যদি ওয়ার্ক না করে তাহলে স্টার্নবার্গের ইন্টেলিজেন্স থিওরিটা মনে আছে? ইফ ইউ ক্যানট শেপ দ্য এনভায়রনমেন্ট, চেঞ্জ দ্য এনভায়রনমেন্ট। ছেড়ে পালিয়ে যাও, নয়তো মোটিভেশন কোল্যাপস করে যাবে। স্টার্নবার্গের ইন্টেলিজেন্স থিওরি নিয়ে অন্য একদিন কথা বলবো। আজকের ভিডিও তবে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।